অন্যান্য স্টেট থেকে। এখানে বাসাগুলো একটু ওয়াইড এবং অনেক বড় এবং অপেক্ষাকৃত অনেক নতুন। ফুটব্রিজ এবং ডাম্প ব্রিজ দিকে বাঙালিরা বেশি থাকে। ওখানে প্রচুর থাকার কারণ হচ্ছে যে এই জায়গাগুলো থেকে ওখানের বাড়িঘরের প্রাইস একটু রিজনেবল। বেশিরভাগ লোক ওয়াশিংটন ডিসিতে কাজ করে এবং তারা থাকে ভার্জিনিয়াতে। সেক্ষেত্রে ভাড়ার কোনো সুযোগ সুবিধাগুলো কেমন রয়েছে? বাইরের স্টেট থেকেও একটা লোক আসে এখানে ইনভেস্টমেন্ট করতে পারে, সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনবে এবং সে যদি একটা 2 বেডরুম 1 ফুল বাথরুম একটা কন্ডো কিনে মিনিমাম 2200 থেকে 2400 টাকা সে ভাড়া দিতে পারবে। ভার্জিনিয়াতে আমরা দেখলাম যে নিউ ইয়র্ক, মিশিগান, এই জায়গাগুলো, এই স্টেটগুলোর পরে কিন্তু ভার্জিনিয়াতে বাংলাদেশি কমিউনিটি বাড়ছে দিন দিন। তো বাংলাদেশি কমিউনিটি যেহেতু বাড়ছে, আসলে কেমন আগ্রহ দেখছেন তাদের, বিশেষ করে বাড়িঘর কেনা ব্যাপারে বা প্রপার্টি কেনার ব্যাপারে, আপনি যেহেতু রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন? ভার্জিনিয়া আসলে এটা ভার্জিনিয়ার একটা স্লোগান হচ্ছে ভার্জিনিয়া ফর লাভার্স। আমেরিকার যে কয়টি স্টেট আছে আপনার লিভিং জন্য, ভার্জিনিয়া টপ 10 এর মধ্যে একটি স্টেট। এখানে অনেক বাঙালি বসবাস করে। ভার্জিনিয়াতে মূলত বাঙালিদের বসবাস বেশি, তার পাশাপাশি মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে অনেক বাংলাদেশি বসবাস করে। যেহেতু এটি পাশাপাশি স্টেট এবং দূরত্বটা খুব কম, মাঝখান দিয়ে আপনার ওয়াশিংটন ডিসি রাজধানী, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, তার পাশে হচ্ছে যে মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া। তো ভার্জিনিয়াতে আগ্রহ হওয়ার কারণ হচ্ছে যে ভার্জিনিয়া হচ্ছে যে নেক্সট টু ডিসি। আমরা ভার্জিনিয়া ডিসির শেষ, ভার্জিনিয়ার শুরু। তো এই জন্য বাঙালিদের অনেকে এখানে বসবাস করে, কাজ করে ডিসিতে, মেরিল্যান্ডে, কিন্তু থাকে ভার্জিনিয়াতে। এই জন্য এখানে প্রপার্টির চাহিদাটা অনেক বেশি এবং অনেক বাংলাদেশি এখানে প্রপার্টি ইনভেস্টমেন্টের জন্য কেনাকাটা করতেছেন এবং ফার্স্ট টাইম হোম বাইরেও অনেকে এখানে বসবাস করার জন্য এটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে রাখে। আচ্ছা, আপনি যেমনটা বললেন যে ভার্জিনিয়া, অনেকে ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন জব করে থাকেন এবং তারা ভার্জিনিয়াতে থাকেন। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে যে ভার্জিনিয়ার আসলে বাড়ির প্রাইস, মানে রেঞ্জ কেমন? মানে এটা কি যে অন্যান্য, যেমন নিউ ইয়র্কের, যেমন আমরা বাফেলো বা আমরা মিশিগানে দেখলাম যে বলছে অপেক্ষাকৃত কিছুটা কম, তো সেখানে আসলে কেমন রেঞ্জ? বিশেষ করে এটা কি অনেক বেশি এক্সপেন্সিভ নাকি মোটামুটি রিজনেবল? এখানে আসলে একটা সিঙ্গেল হাউস কিনতে গেল মিনিমাম $500,000। আপনার টাউন হাউস কিনতে গেলেও এখন ভালো একটি লোকেশনে তাও 400 থেকে 450, এবং একটি যদি খন্ডো 2 বেডরুমের খন্ডো কিনেন তাও 250 থেকে 300। কিন্তু ডিফারেন্স হচ্ছে যে অন্যান্য স্টেট থেকে এখানে বাসাগুলো একটু ওয়াইড এবং অনেক বড় এবং অপেক্ষাকৃত অনেক নতুন, সেটা আপনি পাবেন। এই জন্য এখানের প্রাইস রেঞ্জ একটু বেশি। কোনো কোনো আর্লিংটনে যদি আপনি একটি কন্ডো কিনতে যান, যেহেতু নেক্সট টু ডিসি, ডিসি আর্লিংটন ক্রস, একটা ব্রিজ ক্রস করলে ডিসিতে, ওখানে একটা যদি অ্যাপার্টমেন্ট কিনতে যান 3 বেডরুম 2 ফুল বাথরুমের একটা অ্যাপার্টমেন্ট, অনেক সময় $1,000,000 এটা পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে বাসাগুলো অনেক ওয়াইড, অনেক বড় এবং অনেক বেশি সুখ সুবিধা সম্পূর্ণ। আচ্ছা, সেইগুলোতে সুবিধা রয়েছে, বাসা আপনি বললেন ওয়াইড এবং এখানে স্পেস রয়েছে, কিন্তু আরেকটা কি সুবিধা রয়েছে কিনা যেটা আমাদের, যারা বিশেষ করে নিউ ইয়র্কে থাকেন বা অন্যান্য স্টেটে থেকে থাকেন এবং তারা বিনিয়োগ জন্য কিনতে চান, মানে থাকার জন্য না, মানে সেখানে তারা কিনে হয়তো ভাড়া দিবেন বা অন্য কাজে ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভাড়াটিয়া পাওয়া বা ভাড়ার আসলে কেমন সুযোগ রয়েছে? যদিও বা আপনি একটু আগে বলছিলেন যে বেশিরভাগ লোক ওয়াশিংটন ডিসিতে কাজ করে এবং তারা থাকে ভার্জিনিয়াতে। সেক্ষেত্রে ভাড়ার কোনো সুযোগ সুবিধাগুলো কেমন রয়েছে যদি বলতেন একটু। ভাড়ার সুবিধা বেশি। এখানে আপনার যে কেউ বাইরের স্টেট থেকেও একটা লোক আসে এখানে ইনভেস্টমেন্ট করতে পারে, সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনবে এবং সে যদি একটা 2 বেডরুম 1 ফুল বাথরুম একটা কন্ডো কিনে মিনিমাম 2200 থেকে 2400 টাকা সে ভাড়া দিতে পারবে। ইভেন আপনার ভার্জিনিয়ার যে কয়টি লোকেশনের মধ্যে সবচেয়ে এখন পপুলার লোকেশন হচ্ছে যে উডব্রিজ। উডব্রিজে সে যদি একটা টাউন হাউস কিনে 3.5 লাখ 4 লাখের ভিতরে, তাও সে 2200 থেকে 2400 সে ভাড়া দিতে পারবে। এবং যদি টাউন হাউসটা বড় সড়ো হয়, 4.5 লাখ থেকে 5 লাখ টাকা দিয়ে কিনে, সেই ক্ষেত্রে সে 2600 থেকে 2800 সে ভাড়া দিতে পারবে। এবং একটি সিঙ্গেল হাউস যদি সেখানে কিনে মিনিমাম যদি $500,000 ধরেন, 500,000,
তাও সে $2,800 থেকে $3,000 সে এখানে ভাড়া দিতে পারবে, এবং ভাড়াটা অ্যাভেলেবেল, কোনো মাসে ভাড়া খালি নেই। প্রচুর এখানে বাংলাদেশি কমিউনিটি, আমাদের আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়ান, লেটিনো, সব মিক্স, এখানে ডাইভার্সি কমিউনিটি, অনেক ধরনের লোকজন থাকে এবং বাড়ার জন্য খুব একটা উপযুক্ত জায়গা। আচ্ছা, কোন মানে ভার্জিনিয়া তো আসলে অনেক বড় একটা স্টেট, মানে কোন কোন জায়গাগুলোতে আসলে বাংলাদেশিদের বেশি বসবাস এবং বাংলাদেশিরা সেটাকে প্রথম প্রায়োরিটি হিসেবে রাখছে, কোন কোন জায়গাগুলোতে? আর্লিংটন নেক্সট টু ডিসি। আর্লিংটন থেকে ডিসি দূরত্ব 10 থেকে 12 মিনিটস সাম লোকেশন। তো আর্লিংটন সো এক্সপেন্সিভ, ওখানেও বাঙালিরা অনেক থাকে, অনেকে প্রপার্টি ওন করছে, অনেকে আবার ভাড়া থাকে। আর্লিংটন, ফলস চার্চ, ফেয়ারফ্যাক্স, স্প্রিংফিল্ড, লটন, উডব্রিজ, স্টাফোর্ড, ডামফ্রিজ, ট্রায়াঙ্গেল, ফেডিসবার্গ, সব জায়গাতেই এখন বাঙালিদের বিচরণ বেশি। তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে যে আপনার উডব্রিজ এবং ডামফ্রিজের দিকে বাঙালিরা বেশি থাকে। ওখানে প্রচুর থাকার কারণ হচ্ছে যে এই জায়গাগুলো থেকে ওখানের বাড়িঘরের প্রাইস একটু রিজনেবল, এবং একটা সিঙ্গেল হাউস কিনে সে যদি আপনার 3 লেভেল হয় সিঙ্গেল হাউসের, এটা ওয়াকআউট বেসমেন্ট থাকে, আর যেটাকে নিউ ইয়র্কে বলা যায় 2 ফ্যামিলি হাউস, এখানে সিঙ্গেল হাউস যদি বেসমেন্ট থাকে এবং সেই বেসমেন্টটা যদি সে লিভিং অ্যালাউবল হয়, সেই বেসমেন্ট ভাড়া দিয়েও সে একটা সিঙ্গেল হাউস কিনে এটা অ্যাফোর্ড করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে বায়ারদের যে লোনের যে কোয়ালিফিকেশন এবং অ্যাফোর্ডেবল দিক দিয়ে উডব্রিজে সবচেয়ে বেশি এখন বাঙালিদের বসবাস বেশি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনি বললেন এটা তো ভার্জিনিয়ার ব্যাপারটা, তো তার পাশে আবার মেরিল্যান্ডও রয়েছে। তো এই ভার্জিনিয়া থেকে কি মেরিল্যান্ডে একটু রিজনেবল নাকি মানে দুটোই সিমিলার রয়েছে? জি, ডিসিটা আসলে অনেক এক্সপেন্সিভ। ডিসিতে আসলে আমাদের এফোর্ড করাটা খুব কষ্টকর। অনেকে থাকে যারা অনেক আগেই বাসা কিনছে বা অ্যাপার্টমেন্ট কিনছে, তারা থাকে, এবং ডিসিতে এখনো কিন্তু সাউথ ইস্টে যথেষ্ট প্রকার কেউ যদি বিনিয়োগ করতে চান, সাউথ ইস্টে বিনিয়োগ করতে চান, যথেষ্ট অপরচুনিটি আছে। এর থেকে বেশি অপরচুনিটি হচ্ছে যে ভার্জিনিয়া থেকে একটু কম রিজনেবল প্রাইসে মেরিল্যান্ডে প্রচুর বাঙালি এখন বসবাস করে। আরেকটি কারণ হচ্ছে মেরিল্যান্ডে বসবাস করার এবং ইনভেস্টমেন্ট করার কারণ হচ্ছে যে প্রচুর ব্যবসা বাণিজ্য মালিক এখন বাঙালিরা, বিভিন্ন স্মোক স্টোর বলেন, গ্রোসারি স্টোর বলেন, বিভিন্ন জুয়েলারি শপ বলেন, রেস্টুরেন্ট বিজনেস বলেন। ও কারণে ওখানে বাঙালিরা থাকে, এবং ওখানে ভার্জিনিয়া থেকে ডিসি থেকে বাসার প্রাইস অনেক কম। আচ্ছা, কিন্তু এই আপনি তো এটা তো বললেন যে গ্রোসারি স্টোর হচ্ছে বা বিজনেস হচ্ছে, তো আমি আসলে সেই প্রশ্ন না করেই পারছি না আপনাকে। শুধু তো থাকার জন্য না, মানে যদি কেউ চিন্তা করে যে বাণিজ্যিক স্পেস বা কমার্শিয়াল পারপাস যদি কোনো প্রপার্টি কিনতে চায়, সেক্ষেত্রে সেখানকার স্টেটের বিভিন্ন ল বা সিস্টেম অনুযায়ী সেটা কতটা সহজ এবং মানে সেটা করা সম্ভব কিনা? এটা এখানে জটিল কোনো বিষয় না। এটা এই ক্ষেত্রে আপনার কমার্শিয়াল স্পেস বলেন বা বাসা বাড়ির ক্ষেত্রে বলেন বা যে কোনো স্টোরের ক্ষেত্রে বলেন, ভার্জিনিয়া থেকে অপরচুনিটিটা মেরিল্যান্ডে বেশি। আমরা যেটা বিগত 10 বছর অনেক বাঙালি ওখানে প্রপার্টি কিনে, অনেক কমার্শিয়াল স্পেস কিনে, অনেক ব্যবসা বাণিজ্য ওন করে বাঙালিরা। সব ক্ষেত্রে বাঙালিদের এখন জয় জয়কার, সেটা আপনার মেরিল্যান্ডে বলেন আর ভার্জিনিয়াতে বলেন। ডিসিতে যেহেতু এটা জায়গাটা একটু কমার্শিয়াল বেস বেশি, অফিস আদালত বেশি, এছাড়াও এখানে অনেকে বিভিন্ন স্টেট থেকে আইটি জব নিয়ে, ইভেন আমাদের ওখানে বিভিন্ন বাঙালি কমিটির বিভিন্ন আইটির স্কুল খুলে ওখান থেকে ট্রেনিং নিয়ে আইটিতে অপরচুনিটি নিয়ে তারা কেউ মেরিল্যান্ডে জব করতেছে কিন্তু থাকে ভার্জিনিয়াতে, অথবা কেউ ভার্জিনিয়াতে জব করতেছে থাকে মেরিল্যান্ডে, তাদের সুখ সুবিধার কারণে। এই কারণে আপনার এই 3টে স্টেট পাশাপাশি হওয়ার কারণে এখানের আসলে বাঙালিদের সব দিক দিয়ে অপরচুনিটিটা বেশি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটিরা যখন বাড়ি কেনে বা কমার্শিয়াল স্পেস কিনে থাকে, একটা মাথা ব্যথার কারণ থাকে যে আফটার পারচেজ, যেমন কিছু কনস্ট্রাকশনের কাজ থাকে, আফটার ইন্সপেকশন কিছু জিনিসের ফিক্স করতে হয়। এগুলো দেখা গেল যে অনেকে নিউ ইয়র্কে থাকেন কিন্তু বাড়ি কিনলো ভার্জিনিয়াতে, আর তার যাওয়া আসার দূরত্বের ওইটা অনেক সময় খুব বোরিং হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন, আপনি যেমন একজন লাইসেন্স রিয়েলটর, আপনারা কি এই আফটার সার্ভিসও কি দিয়ে থাকেন, মানে আফটার পারচেজ বা আফটার বিক্রি করার পরে যে সব ব্যাপারে
আপনার একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার আমেরিকাতে নাথিং ফ্রি আমেরিকা আমরা একটা কথা বলি, সবার কাছে গেলে আপনি ফি দিতে হবে বা আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যান, লয়ারের কাছে যান, যার কাছে যান, একমাত্র রিয়েল এস্টেট এজেন্ট এবং লোন অফিসারের কাছে কোনো আপনার ফি লাগে না। তো আপনি চাইলে এখানে বাড়ি কিনে আপনার ইনভেস্টমেন্ট করে কমার্শিয়াল স্পেস হোক আর বাড়ির ক্ষেত্রে হোক, আপনি বলবেন যে আমি তো ভার্জিনিয়াতে থাকি না, মেরিল্যান্ড থাকি না, ডিসি থাকি না, আমি তো নিউ ইয়র্ক বা আদার স্টেটে থাকি, আমি এখানে কিভাবে এটা মেনটেন করবো? আপনি টু ওয়েতে মেনটেন করতে পারবেন। এটার আপনার কোনো একটা এজেন্ট মাধ্যমে আপনি এটাকে ম্যানেজমেন্ট হিসেবে নিতে পারবেন, অথবা লট অফ নাম করা এবং খুব সার্টিফাইড ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা প্রপার্টি ম্যানেজমেন্ট করে। যদি তাদেরকে যদি আপনি তাদের সাথে যদি চুক্তিবদ্ধ হন এবং একটা নির্দিষ্ট ফির মাধ্যমে আপনার এই বাড়িটা তারা মেনটেন করবে, তারা ভাড়াটিয়ার জন্য যা যা করণীয় এবং যে কোনো মেনটেন্যান্সের কাজের জন্য সবকিছুই তাদের মাধ্যমে হবে, তাদের শুধু একটা ফি পে করবেন। আপনি আমেরিকার যেখানে থাকেন এটা কোনো ব্যাপার না। তার মানে এটা সম্ভব। আচ্ছা, আমরা তো বাড়ি নিয়ে আলোচনা করলাম, তো এই মুহূর্তে আপনি যে জায়গাগুলোর কথা বললেন, বিশেষ করে ভার্জিনিয়াতে বাংলাদেশি কমিউনিটির যে জায়গাগুলোতে বেড়ে উঠছে, সেই জায়গাতে ইনভেন্টরি এখন কেমন? ইনভেন্টরি আসলে এখানেও অনেক লো ইনভেন্টরি। তারপরও আপনার আমি মনে করি যে আপনি যদি একটা গোলে থাকেন এবং আপনার ড্রিমটা যদি আপনি সত্যি করতে চান, আপনাকে একটা প্ল্যানুয়ারি আগাইলে আপনি কিন্তু এখানে বাসা কিনতে পারবেন। আমেরিকার সব জায়গায় যেরকম এখন ইনভেন্টরি লো, বিভিন্ন কারণে ইন্টারেস্ট হাই এবং ইনফ্লেশন হাই, সবকিছুর ব্যাপারে যেরকম এখানে আছে, কিন্তু মেরিল্যান্ডে এখনো প্রচুর অপরচুনিটি আছে। ভার্জিনিয়া তো বাসা যে বাসা কিনা হচ্ছে না বা মানুষ বাড়িঘর কিনছে না সেটা ভুল হচ্ছে, কিন্তু আগের মতো না। কিন্তু আপনার যদি টার্গেট ঠিক থাকে, টুডে টুমরো ইউ ক্যান গেট ইট। আচ্ছা, একটা হচ্ছে লিটু ভাই যেটা জানতে চাই যে অনেকেই বাড়ি কিনে থাকেন যে রিটার্নের আশায়, যে আমি বাড়িটা কিনলাম, যে এই বাড়িটা 2-3 বছর 4 বছর পরে এটার ভ্যালু, প্রপার্টির ভ্যালুটা কেমন বাড়বে। সেই ক্ষেত্রে আপনার যে স্টেটগুলো নিয়ে আপনি কাজ করেন সেখানে আসলে রিটার্নটা কেমন, যদি আমি বলি যে 4 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে রিওয়ার্ড বা রিটার্ন কেমন দেখা যাচ্ছে? সুন্দর একটা কোশ্চেন করছেন। এই জিনিসটা আমি রিচার্জ করে দেখছি। আমার সম্প্রতি বেশ কিছু ট্রানজাকশন এই মাসে আমার 5 ক্লোজিং এর মতো ট্রানজাকশন ক্লোজ হওয়ার, একটা ক্লোজিং হয়েছে, আরো 4টা ক্লোজিং। একটা প্রপার্টির ক্ষেত্রে আমি দেখলাম এটা 3 বেডরুম, 3 বেডরুম অ্যান্ড 2 ফুল বাথরুম, এটা কন্ডো। সেটি যে মালিক এখন সেট করতেছে সেটি সে 10 বছর আগে যে দামে কিনছিল এখন যে দামে সে বিক্রি করতেছে, আমি দেখলাম প্রত্যেক ইয়ারে 20,000 করে আপ হয়েছে। তো দ্যাটস মিনস আপনার এখানে রিটার্নটা অনেক ভালো। আপনার ভার্জিনিয়াতে যেরকম, মেরিল্যান্ডে যে বাসা প্রতি বছর 15 থেকে 20,000 আপ হবে, সেটা ভার্জিনিয়ার ক্ষেত্রে 30,000। নর্মালি 30,000 তো এভরি ইয়ার ভার্জিনিয়াতে হচ্ছে প্রতিটা প্রপার্টি। তো আপনি এখন 5 লাখ দিয়ে একটা বাড়ি কিনলেন, আপনার নেক্সট ইয়ারে কিন্তু এটা 5 লাখ দিয়ে কখনো পাবেন না। 530 থেকে 550, তো 30,000 আপনার তো রিটার্ন হচ্ছে মাস্ট। তার একে তো ভাড়া দিয়ে ভাড়ার টাকা পাচ্ছে, প্লাস হচ্ছে আবার প্রপার্টির যে ভ্যালু, যেটা ফিক্সড অ্যাসেট, সেটাও বাড়ছে। কিন্তু আরেকটা জিনিস লিটু ভাই, যে অনেকে অভিযোগ করে থাকেন যে মানে ওই সব স্টেটে প্রপার্টি ট্যাক্স অনেক বেশি হয় নাকি, মানে আপনি যদি একটু বলতেন যে প্রপার্টি ট্যাক্সটা কেমন? প্রপার্টি ট্যাক্সটা আসলে ভার্জিনিয়াতে আমরা প্রতি যেটা আমরা গত 10 ইয়ার্স ধরে দেখতেছি, এটা স্টেট শুধু না, বিভিন্ন কাউন্টি ওয়ারি প্রপার্টি ট্যাক্সটা অ্যাড হয়। আচ্ছা, আপনার আর্লিংটন কাউন্টি যেহেতু ভ্যালুয়েবল জায়গা, ওখানে প্রপার্টি ট্যাক্স একটু বেশি। ফেয়ারফ্যাক্স কাউন্টি আরো ভ্যালুয়েবল জায়গা, ওখানে ট্যাক্স কিন্তু 1 লাখে 1,000 টাকা। তাহলে আপনি যদি 5 লাখ মানে 500,000 দিয়ে একটি বাসা কিনেন, প্রতি বছর আপনার প্রপার্টি ট্যাক্স হবে 5,000 ডিভাইডেড 12। তার মানে হচ্ছে, মানে আপনি যেভাবে বললেন, যেভাবে রিটার্নের কথা বললেন বা রিওয়ার্ডের কথা বললেন এবং অ্যাভেলেবেল রেন্টের কথা বললেন, সেই অনুযায়ী আসলে তেমন বেশি না আসলে আপনি যেটা বললেন যে প্রপার্টি ট্যাক্সটা। না, এটা তেমন বেশি না। আপনার যে বাসা, আমি ব্যক্তিগতভাবে যে বাসা টাউন হাউস কিনছি আপনার উডব্রিজে 265-270 দিয়ে, সে টাউন হাউস এখন 410, 430। তাহলে আপনি দেখেন 5 থেকে 7 বছরের ব্যবধানে তার কত সে ইকুইটি তার অ্যাড হয়েছে, এবং তার এটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে তার ফিউচার লাইফ দুইটার ক্ষেত্রে গোল্ড
এবং আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি গোল্ড এবং প্রপার্টি এই ক্ষেত্রে কখনো আপনি লুজার হবেন না এবং কখনো কোনোদিন এটা দাম কমে নাই, এটা দাম বাড়ছে। সবসময় আমরা একই জিনিস পরিলক্ষ্য করতেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে অনেকের আগ্রহ থাকে যে এই রাজধানীর আশেপাশে, হোয়াইট হাউসের আশেপাশে বা পাশের স্টেটে 10 মিনিটের দূরত্বে প্রপার্টি কিনবে, অনেকের এরকম ড্রিমও থেকে থাকে। যদি এরকম কেউ ড্রিম করে থাকে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আপনি যদি একটু আপনার যোগাযোগের মাধ্যমটা বলতেন। আমার সাথে 24/7 আমি বলি আনটিল আই এম স্লিপ, যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বাসা কেনার জন্য, যদি আমি 3 এস্টেটে আমার লাইসেন্স এবং এই মাসে এবং সামনের মাসে মিলে 3 এস্টেটে আমার ক্লোজিং 7 ক্লোজিং আমার অন কামিং গোয়িং অন। তো আমার ফোন নাম্বার হচ্ছে 703-344-8120। আমি কেলালুইয়ামে কাজ করি। আপনাদের এই সংক্রান্ত ব্যাপারে যে কোনো পরামর্শ, যে কোনো ব্যাপারে আমাকে সবসময় ফোন করতে পারবেন। এটা একটা অ্যাজ এ কাইন্ড অফ কমিউনিটি সার্ভিস। আর আমি টিবিএন কে ধন্যবাদ জানাই। টিবিএন এই ব্যাপারে যথেষ্ট ভালো ভূমিকা রাখতেছে এবং বিভিন্ন ব্যাপার নিয়ে টিবিএন এই ভিউস এর মাধ্যমে আমাদের বাঙালি কমিটির কাছে তুলে ধরার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য তারা কাজ করছে। আপনারা যে কোনো সময় যে কোনো একজন লাইসেন্স এবং একজন ফুল টাইম রিয়েলটারের সাথে যোগাযোগ করবেন, এটা আমার একটা অনুরোধ। যে কোনো ক্ষেত্রে একজন ফুল টাইম লোকের সাথে আপনি কাজ করলে যে মজা পাবেন, এবং যারা পার্ট টাইম বা অন্যান্য কাজ করে তাদের সাথে থেকে যে কোনো অ্যাকাউন্টেন্ট বলেন, লয়ার বলেন, একজন ফুল টাইম এবং লাইসেন্স এবং একজন সবসময় তাকে পাবেন, তার সাথে আপনি একটা পরামর্শ করবেন কিভাবে বাড়ি কিনবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।